দর্শক স্বাগত নিউজ 24 এর বিশেষ স্পোর্টস অ্যারেনায়। সাথে আছি আমি সুখন সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সামনে। ভিতরে অপেক্ষা করছেন একজন বিশেষ অতিথি। চলুন দেখে আসি তিনি কে। দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা ঈদের বিশেষ আয়োজন করেছি। সেই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার সুরকৃষ্ণ চাকমা। আমরা তার সাথে কথা বলতে চাই, জানতে চাই তার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে। সুরকৃষ্ণ, কেমন আছেন? জি ভালো আছেন? আপনার বক্সিং প্রফেশন কেমন যাচ্ছে? জি ভালো, সব কিছু মিলে ভালো। আমরা আসলে জানতে চাই যে আপনার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা রাঙামাটিতে, এবং সেই জায়গাতে কিন্তু আপনি অনেক স্ট্রাগল করেছেন, স্ট্রাগল করে অনেক দূর এসেছেন। তো সেখানে সেই রাস্তাটা আসলে কতটা সহজ ছিল বা কঠিন ছিল সে সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাবেন। বক্সিংয়ের সাথে পরিচিত হয় বিকেএসপির মাধ্যমে। আমি যখন 2007-এ আমি যখন বিকেএসপিতে ট্রায়াল দিই, প্রথমে ফুটবলার হওয়ার জন্য ট্রায়াল দিই, কিন্তু ফুটবলটা আমি তখন হাইটের কারণে বাদ পড়ে যাই। তখন বক্সিংয়ে ট্রাই করলাম। বক্সিংয়ে ট্রাই করার পর টিকলাম। তখন আমি ওখানে ট্রায়ালে গেলাম, ওখানে ভর্তি হলাম বিকেএসপিতে। তখন থেকে বক্সিংয়ের যাত্রা মূলত শুরু। ছোটোবেলায় তো আপনি আসলে যেহেতু প্রত্যন্ত এলাকায় ছিলেন, সেখানে আসলে খেলাধুলা করা বা ওই ফোকাসে আসা, বিকেএসপিতে ভর্তি হওয়া, এই বিষয়গুলো জানারও অনেক বিষয় থাকে, যেটা আসলে সাধারণ মানুষ অনেক সময় তাদের কান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আপনি আসলে বিকেএসপি সম্পর্কে কীভাবে জেনেছেন? খেলাধুলা সম্পর্কে আপনার আসলে ছোটোবেলা থেকে কীরকম প্যাশন ছিল? আসলে যদি শুরু থেকে যদি বলি, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্পোর্টস। সবাই মোটামুটি খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিল। আমার বাবা স্পোর্টসম্যান ছিলেন, আমার বাবা ব্যাংকার ছিলেন। উনি ফুটবলও খেলতেন, আবার অ্যাথলেটিক্সও করতেন ব্যাংকে। আমার মামারাও ফুটবল খেলতেন। তো এভাবে ওনাদের মাধ্যমে স্পোর্টসটার সাথে আমার পরিচিত। আর আমার বাসা ছিল একবারে মাঠের পাশে। এক্ষেত্রে আমার ছোটোবেলা থেকে একটা খেলাধুলাভাবে বড় হওয়া আর কি। এর থেকে মূলত ওনাদের থ্রুতেই বিকেএসপি সম্বন্ধে জানা, যে বিকেএসপি সম্বন্ধে আগে থেকে ওনারা অবগত ছিলেন। ওনাদের মাধ্যমে বিকেএসপিতে ভর্তি, বিশেষ করে আমার মামাদের থ্রুতে আমি বিকেএসপির খবর জানতে পারি। পরে ট্রায়াল দিলাম, ট্রায়ালের মাধ্যমে টিকলাম। টিকার পরে আসলে বিকেএসপি লাইফটা কেমন ছিল? ওখানে অ্যাডজাস্ট করে নেওয়া, ডিসিপ্লিন সাথে নতুন একটা এনভায়রনমেন্ট, যেকে অ্যাডজাস্ট করে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং ছিল প্রথমে? যেহেতু একটা নতুন পরিবেশ বিকেএসপি, ওখানে বন্ধু বান্ধব প্লাস আমার যে স্পোর্টসটা বিশেষ করে ওইটা আমার রপ্ত করতে একটু টাইম লেগে যায়, যেহেতু একটা ডাইরেক্ট কন্ট্যাক্ট স্পোর্টস বক্সিং। তো বক্সিংটা রপ্ত করতে আমার মিনিমাম 2-3 বছর লেগে যায় প্রাথমিকভাবে। এভাবে আস্তে আস্তে আমি 2 বছর লেগে যায়। তখন আস্তে আস্তে রেজাল্ট করতে থাকি। লাস্ট আমার সর্বশেষ 2013 সালে বিকেএসপি থাকা অবস্থায় আমি বাংলাদেশ গেমস, যেটা 8ম বাংলাদেশ গেমস বলা হয়, প্রথম আমি সিনিয়রে গোল্ড মেডেল অর্জন করি। মূলত ওর মাধ্যমেই আমি ন্যাশনাল টিমে ডাক পাই। আর বিকেএসপিতে তো ছিলেন, বিকেএসপিতে ডিসিপ্লিনের অনেক ব্যাপার থাকে, সিনিয়র জুনিয়র। আমরা একটু মজার কোনো ঘটনা জানতে চাই। যখন আম কাঁঠাল পাকে, আম কাঁঠাল জাম, তখন আমরা বলা যায় চুরি করে আমরা যে ক্রিকেট ব্যাগ, হকি ব্যাগে করে আমরা কাঁঠাল পেরে নিয়ে আসতাম। কেউ জানতো না। প্র্যাকটিস শেষ আমরা কাঁঠাল পেরে পুরা নিয়ে গেলাম। বা অনেক সময় রাতে, বৃহস্পতিবার রাত্রে সবাই ঘুমিয়ে যেত, আমরা রাতে নিয়ে আসতাম চুপি ঝাড়ে। তবে অনেক কাঁঠাল পারছি, আম পারছি, এরকম বিকেএসপিতে অনেক কাহিনী আছে। আচ্ছা, আরেকটা বিষয় বিকেএসপিতে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়ে। সো সেই ক্ষেত্রে আমরা যতদূর জানি যে মেয়েদের হোস্টেলটা অনেক দূরে, ছেলেরা মেয়েদের সাথে মেলামেশা করতে পারে না। এখানে খুব ডিসিপ্লিনের ব্যাপার। তারপরেও সেখানে ভালোবাসা হয়, প্রেম হয়, অনেক কিছু হয়। তো কোনো সময় কি এরকম মজার কোনো স্মৃতি আছে কিনা কোনো মেয়েকে নিয়ে? না, ওরকম আমাদের সময় তো আরও বেশি স্ট্রিক্ট ছিল। আসলে এরকম সময়টা পাই নাই আমরা, কারণ সকালে ট্রেনিং, আবার ওই সকালে পরে আবার সকাল পরে আবার কলেজ থেকে আসার পর আবার বিকালে খাওয়া দাওয়ার পর আবার বিকালে প্র্যাকটিস, আসার পর আবার রাতে প্রেপ ক্লাস থাকে। তো এই ক্ষেত্রে সময়টা খুব কম। তারপরে অনেকে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেকে হয়তোবা এগুলো সাথে ছিল, বাট আমি ছিলাম না। আমি এবার বিকেএসপির বাইরে আসতে চাই, কারণ যে বিকেএসপিতে একটা ওয়েল সিস্টেমের মধ্যে প্লেয়াররা থাকে এবং সেখানে অনেক ফ্যাসিলিটিস থাকে, সব কিছু থাকে। কিন্তু বিকেএসপির থেকে বের হয়ে আসার পরে কিন্তু তারা একটা বড় ধাক্কা খায়। বাইরে কিন্তু এরকম ফ্যাসিলিটিস নাই, এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। সো বিকেএসপির বাইরে এসে স্ট্রাগলটা কেমন হয়েছে?
বিকেএসপির বাইরে এসে মূলত আমি মনে করি বিকেএসপি স্টুডেন্টের মূল স্ট্রাগল, কারণ হচ্ছে বিকেএসপি থাকা অবস্থা মনে করে আমরা যে পরিবেশে থাকি আসলে খুব মনে হয় যে বাংলাদেশের টপ একটা জায়গায় থাকি। তো বিকেএসপি থেকে যখন হুট করে বের হয়ে যায় তখন দেখি আগের মতো নাই আর আমাদের, কেউ সকালবেলা উঠলে ডাইনিংয়ে খাওয়ার দিচ্ছে না, ডিসিপ্লিন নাই, মানে নিজের মতো করে চলা আর কি। তো ওখান থেকে বের হওয়ার পর হচ্ছে আমাদের মূল স্ট্রাগলটা থাকে। তো ঢাকা ভার্সিটিতে আপনি ছিলেন, তার সাথে সাথে খেলাধুলাও চালিয়ে গেছেন। এই পর্যায়ে এসে আসলে বাংলাদেশের বক্সিং আসলে কতটা সমৃদ্ধ আপনার কি মনে হয়? দেখেন, আমি শুরুতে চেয়েছিলাম হচ্ছে বক্সিংটা এমন একটা পর্যায়ে যাক, অন্তত মানুষ জানুক। আমি শুরুতে যখনই আমি দেশের বাইরে যাই, অ্যামেচার বক্সিং 2014 সালে গ্লাসগোতে যাই, তখন আমার অনেক ফ্রেন্ডের সাথে কথা বলি, আসলে তোমাদের এখানে লাইফস্টাইল কেমন বক্সারদের। তখন ওদের সাথে যদি আমাদের তুলনা করি তখন দেখি আকাশ পাতাল তফাৎ। ওরা ওখানে সেলিব্রিটি আর আমাদের কেউ চিনে না। তো এই ক্ষেত্রে আমার একটা মানসিক দ্বন্দ্ব ছিল যে আমাদের দেশের বক্সাররা কেন পারবে না, কেন হচ্ছে আমাদের দেশের বক্সাররা বিলবোর্ডে থাকবে না, কেন হচ্ছে অ্যাডভার্টাইজে দেখাবে না। তো এক্ষেত্রে মনে করি আমার কিছুটা আমি সার্থক। প্রফেশনাল বক্সিংয়ে আপনি প্রথম প্রফেশনাল বক্সার হিসেবে বাংলাদেশে অনেক মানুষই আপনাকে চেনে। তো সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের বক্সিংয়ের কথা যদি আপনাকে বলা হয় যে বক্সিংয়ের অবস্থা এখন কেমন, আপনি কি বলবেন? যদি বলি বাংলাদেশের বক্সিংয়ের অবস্থা আগের তুলনায় ভালো। যদি বলি এখন কেন ভালো, কারণ হচ্ছে আগের চেয়ে মানুষ বেশি বক্সিং সম্বন্ধে জানতেছে, বক্সিং দেখতেছে মানুষ, বক্সিং প্লেয়ার কারা বা কোন ওয়েট ক্লাসে খেলে, সবাই মোটামুটি কম বেশি যারা বক্সিং লাভার ওরা বক্সিং সম্বন্ধে চিনে, বক্সিং জানে। আমরা বাংলাদেশে দেখি ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ক্রিকেট ফুটবল খেলতে চায়, বক্সিংয়ে আসলে কেউ আসতে চায় না। সো ইয়াং জেনারেশন বা বাচ্চা যারা আছে তাদেরকে বক্সিংয়ে আনতে গেলে ফেডারেশনের আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি কি মনে করেন? ওই ক্ষেত্রে বলবো এটা ডেভেলপের জন্য ফেডারেশন অনেক কিছু কাজ করতে পারে, যেমন হচ্ছে আপনার তৃণমূল পর্যায় থেকে ট্রেনিং ব্যবস্থা করতে হবে। প্রত্যেক বছর হচ্ছে মিনিমাম ন্যাশনাল কম্পিটিশন বাদে মিনিমাম হচ্ছে 2-3টা কম্পিটিশন রাখতে হবে, তারপরেই এখান থেকে ভালো প্লেয়ার তৈরি হবে, তাছাড়া পসিবল না। আর হচ্ছে ইন্টারন্যাশনালে যদি অ্যামেচার রেজাল্ট করতে চান অবশ্যই ইয়ারলি 2-3টা ম্যাচ করতেই হবে ইন্টারন্যাশনাল। তাছাড়া আন্তর্জাতিক বলতে কী বোঝায়, অ্যামেচার বক্সিংয়ে এসএ গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিক, আমাদের মূল টার্গেট তো অলিম্পিক। কিন্তু এই ক্ষেত্রে যদি ডেভেলপ করতে চাই আমাদের অবশ্যই হচ্ছে এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে, তাছাড়া সম্ভব না। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের প্রথম প্রফেশনাল বক্সার সুরকৃষ্ণ চাকমার সঙ্গে। তার সম্পর্কে আরও জানবো বিরতির পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনায়। আমরা কথা বলছিলাম দেশের প্রথম প্রফেশনাল বক্সার সুরকৃষ্ণ চাকমার সঙ্গে। তার কাছে জানতে চাবো দেশের নতুন যারা আছেন তারা আসলে বক্সিংয়ে আসতে আগ্রহী না কেন, কি মনে হয় তাদের আনতে হলে আসলে কি করা উচিত? তাদের আনতে হলে বলবো বেশি বেশি কম্পিটিশন করতে হবে, বেশি বেশি টুর্নামেন্ট করতে হবে, আগে মানুষ জানবে, দেখবে, দেন না আসার আগ্রহ থাকবে। আপনি দীর্ঘদিন হলো বক্সিংয়ের সাথে আছেন, বক্সিং খেলেছেন, বক্সিংয়ের উন্নতির জন্য আসলে কি করা দরকার? সরকারের আসলে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা বক্সিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে? আসলে আমাদের শুরুতে ডেভেলপমেন্ট করার জন্য প্রো বক্সিংয়ের কথা যদি না বলি, আমাদের আগে দরকার হচ্ছে অ্যামেচার বক্সিংয়ে ডেভেলপ করা। অ্যামেচার বক্সিংয়ে ডেভেলপ হলে প্রো বক্সিংও ডেভেলপ হবে। তো অ্যামেচার বক্সিং ডেভেলপ করার জন্য আমাদের ইয়ারলি মিনিমাম 3-4টা কম্পিটিশন দরকার, যেটা আমরা ন্যাশনাল টিমে থাকা অবস্থায় পাইনি। ইয়ারলি একটা গেমও থাকে না। ইন্টারন্যাশনাল কম্পিটিশন যত করবে একটা প্লেয়ার তত এক্সপিরিয়েন্স তত বাড়বে। যদি আমি সরকারের কাছ থেকে একটাই অনুরোধ, যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি হচ্ছে ক্রীড়া বান্ধব, উনি চাইলে কিন্তু এটা সম্ভব, এটা কোনো বিষয় না যে হচ্ছে একটা স্পোর্টসে একটা টিম বছরে 4বার কম্পিটিশন করা কোনো বিষয় না। 4টা কম্পিটিশন ইন্টারন্যাশনাল করতে পারলে আমাদের রেজাল্ট সম্ভব, তখন আস্তে আস্তে ভালো করার দিকে এগিয়ে যাবে আমাদের ছেলেরা। এই বক্সিং খেলতে এসে আপনার আসলে জীবনে স্যাক্রিফাইস করতে হয়েছে কি কি, আর অর্জন করেছেন কি, আপনার কি মনে হয়? দেখেন, আমার হচ্ছে শুরু থেকেই তো এগুলো যে কোনো স্পোর্টস বা যে কোনো কিছু অর্জন করার জন্য করতে হবে। স্যাক্রিফাইস যদি বলি, ফ্যামিলি স্যাক্রিফাইস, যেহেতু প্রথমেই বিকেএসপিতে আসা, বাড়ি থেকে ঘর ছাড়া, বিকেএসপি আসা, যে 2007-এ যে বাসা ছেড়েছি, এখনও তো বাসার বাইরে, আমি মাঝে মধ্যে বাসা যাই। তো সব কিছু মিলে আসলে আপনার প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা বক্সিংয়ে এসে? আসলে বক্সিংয়ে আমি বলবো আমি যথেষ্ট মনে করি যতটুকু চেয়েছিলাম
আমি চেয়েছিলাম একটা বাংলাদেশের বক্সিং ডেভেলপ হোক, বাংলাদেশের বক্সিং মানুষ চিনুক। এখন হচ্ছে সব কিছু তো একসাথে পূরণ হয় না মানুষের। আমি মনে করি বাংলাদেশের মানুষ বক্সিং চিনতেছে আস্তে আস্তে, যার মাধ্যমে হোক, আমার মাধ্যমে হোক চিনেছে, কিন্তু আমি মনে করি আরও ডেভেলপ করা উচিত। একটা স্পোর্টসম্যান, কিন্তু সাপোজ ধরুন একটা স্পোর্টসম্যান অনেক কিছু চায়, যেমন আপনারা যদি বলেন একটা যদি ওয়েল এডুকেটেড স্পোর্টসম্যান, সাপোজ ধরেন ও লেখাপড়া করেছে পাবলিক ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে, ও যদি চাকরির পিছনে দৌড়াতে হয়, এটা কিন্তু সম্ভব না। একটা প্লেয়ার দেশের হয়েও খেলতেছে, আবার লেখাপড়াও করেছে, প্লাস ও যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির পিছনে, খেলার পিছনে না যদি চাকরির পিছনে ছুটতে হয়, এটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা। তো আমাদের অবশ্যই স্পোর্টসম্যানদের গুরুত্ব সরকারের কাছে অবশ্যই আবেদন জানায়, যারা স্পোর্টসম্যান আছে দেশের জন্য খেলতেছে, ওদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী যদি চাকরি দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে আমাদের স্পোর্টসম্যানরা প্রাপ্য সম্মান পাবে বলে মনে করি আমি। 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান এই বক্সিং নিয়ে? 10 বছর পরে হয়তো আমার হচ্ছে প্রাইম শেষ হয়ে যাবে, খেলাধুলা শেষ করে আমি স্পোর্টসের সাথে থাকতে চাই, বাংলাদেশের স্পোর্টসের ডেভেলপমেন্টের সাথে থাকতে চাই। আমি যদি এই সুযোগটা পাই, বাংলাদেশের যে ল্যাকিংগুলো আছে, বাংলাদেশের স্পোর্টস নট অনলি বক্সিং, সাপোজ ধরেন আমাদের যে আদার্স যে গেমসগুলো, অলিম্পিক স্পোর্টসগুলো নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে আমাদের অলিম্পিক রেজাল্টের জন্য আমরা যে অলিম্পিক খরায় ভুগতেছি, আমাদের স্বাধীনতার পর যে অলিম্পিকের আজ পর্যন্ত যে অলিম্পিকের কোনো মেডেল নাই, এটা কিন্তু আমরা বুঝি, যারা স্পোর্টসম্যান ওরা বুঝে এটা মর্ম কী, অলিম্পিক একটা কী জিনিস। এটা শুধুমাত্র স্পোর্টসম্যান না, আদার্স যারা সাধারণ জনগণ ওনারাও জানে যে স্পোর্টসের অলিম্পিক কী জিনিস। তো আমি চেষ্টা করবো এগুলো নিয়ে কাজ করা। আপনার যে জুনিয়ররা আছে, অর্থাৎ যারা মাত্র বক্সিংয়ে এসছে বা বিকেএসপিতে যারা বক্সিং করে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি না? আমার বলবো যারা হচ্ছে ইয়াং জেনারেশন, যারা বক্সিংয়ে ভালো করতেছে ইদানিং, যারা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে, আমি বলবো পারফরমেন্স ধরে রাখার জন্য ডিসিপ্লিনের বিকল্প নাই। লাইফে নট অনলি বক্সিং, আপনি যে কোনো জায়গায় ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন যদি থাকতে পারেন, লাইফে সাকসেস অবশ্যই হবে বলে মনে করি। ঈদের বিশেষ অনুষ্ঠানে আপনি আসছেন নিউজ 24-এর সাথে, এবং নিউজ 24-এর দর্শকদের সম্পর্কে যদি কিছু বলতেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 24-কে আমাকে নিমন্ত্রণ করার জন্য। এখানে যারা দর্শক আছেন তাদেরকেও বলবো বাংলাদেশের বক্সিংকে সাপোর্ট করুন, বাংলাদেশের বক্সিংকে এগিয়ে নেওয়ার জন্য সাপোর্ট করুন, এটাই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ সবাই। সুরকৃষ্ণ চাকমা, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। দর্শক, আমাদের ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা নিউজ 24-এর সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ 24।